আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। প্রিয় লিসেনার্স, দেশ ও দেশের বাইরে আপনারা যারা আমাদের ঘটনা শোনেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ঘটনা শোনার সাথে সাথে ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের এপিসোডে। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, রহস্যময় এই পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক অনেক রহস্যময় ঘটনা, যার অধিকাংশই আসলে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা আসলেই অসম্ভব। সেই সব ঘটনাগুলিকে আমরা নাম দিয়েছি অমীমাংসিত রহস্য। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটিও তেমনই এক অমীমাংসিত রহস্যময় ঘটনা। আজকের এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন হাফিজ নামের একজন লিসেনার্স। প্রিয় লিসেনার্স, পুনর্জন্ম বা পরজন্ম নিয়ে আপনারা অসংখ্য মুভি বা সিনেমা দেখেছেন। আমাদের আজকের ঘটনাটিও তেমন একটি পুনর্জন্মের ঘটনা। এই ঘটনার মোট দুইটি অংশ। ঘটনার সময়কাল 1965 সালের দিকে। ঘটনার স্থান বরিশাল বিভাগের শ্রীরামকাঠি নামক একটি স্থানে। এই শ্রীরামকাঠি গ্রামের প্রায় 70% মানুষ ছিলেন হিন্দু সম্প্রদায়ের লোক। যিনি আমাকে ঘটনাটি সংগ্রহ করে দিয়েছেন তিনি মূলত এই গ্রামেরই এক মুরব্বীর কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছেন। মুরব্বীর বেশ বয়স হয়ে যাবার কারণে সঠিক কিছু দিন তারিখ তিনি সঠিকভাবে বলতে পারেননি। সেই মুরব্বীর নাম হলো শ্রী নিরঞ্জন দাস। এই ঘটনার সময় নিরঞ্জনবাবুর বয়স ছিল 10 কি 11 বছরের মতো। নিরঞ্জন দাসের পাশের পাড়াতেই বসবাস করতেন খুবই দরিদ্র একটি জেলে পরিবার। পরিবারে স্বামী স্ত্রী সহ 5 জন ছেলে মেয়ে ছিল। তাদের মধ্যে বড় 4 জন ছিল মেয়ে এবং ছোট বাচ্চাটি ছিল ছেলে। স্বভাবতই ছেলেটি ছিল খুব আদরের। ছেলেটির বয়স তখন 8 বছরের মতো হবে। ওই পরিবারের কর্তা যিনি ছিলেন তার কাজ ছিল নদীতে মাছ শিকার করা। মাছ শিকার করেই তিনি মূলত জীবিকা নির্বাহ করতেন। এই জেলে পরিবারটির বাড়ি ছিল ওখানকার বেলে নদী নামক একটি নদীর পাশেই। উনি মূলত ওই বেলে নদীতেই মাছ শিকার করতেন। এমন একদিন রাতে তিনি মাছ শিকারের জন্য বের হলেন। তখন ছিল আষাঢ় মাস। সন্ধ্যা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল সেদিন। তখন তার 8 বছরের ছেলেটি তার কাছে বায়না ধরে যে আজ আমিও নদীতে যাব মাছ ধরতে। কিন্তু তিনি রাজি হন না। বাইরের আবহাওয়া দেখে তিনি বলেন যে আজ তোমার যাবার দরকার নেই। কিন্তু ছেলেটি ছিল নাছোড়বান্দা। সে বলে যে না, আমি যাবই। এক পর্যায়ে ছেলেটিকে সাথে নিয়েই তিনি রওনা হলেন সেই ঝড় বৃষ্টির রাতে। তার একমাত্র সম্বল ছিল ছোট্ট একটা মাছ ধরার নৌকা। নৌকার পেছনে ছোট্ট তাঁবুর মতো টানানো ছিল, যাকে আমরা গ্রামের ভাষায় নৌকার ছুঁই বলি। সেই ছুঁয়ের মধ্যে তার ছেলেটিকে বসিয়ে তিনি উত্তাল নদীতে তার নৌকাটি ভাসালেন। নৌকায় বাতি বলতে ছিল একটি হেরিকেনের নিবু নিবু আলো। নদীতে তখন গুড়ি গুড়ি বৃষ্টি। তিনি যখন তার জাল নিয়ে মাছ ধরায় ব্যস্ত তখন হঠাৎ তিনি পানিতে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পেলেন। তিনি সাথে সাথে তার নৌকার ছুঁয়ের ভেতরে তাকালেন এবং তিনি দেখলেন যে তার বাচ্চাটি ছুঁয়ের ভেতরে নেই। তিনি বুঝতে পারলেন যে একটু আগে পানিতে কিছু পড়ার শব্দ যে তিনি পেয়েছিলেন সেটি আর কিছুই নয়, তার আদরের ছেলেটিই পানিতে পড়ে গিয়েছে। তখন তিনি পাগলের মতো পানিতে ঝাঁপিয়ে পড়লেন ছেলেকে তোলার জন্য। একে তো ঝড় বৃষ্টির রাত, তার উপর আবার রাতের বেলা। তিনি পানিতে কিছুই দেখতে পেলেন না। প্রিয় লিসেনার্স, তিনি তার ছেলেটিকে আর খুঁজে পেলেন না। তো এই ঘটনা যখন ওই এলাকার সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে
তখন ওই মুরব্বী নিরঞ্জন দাসও এই ঘটনা জানতে পারেন। যেহেতু নিরঞ্জন দাসের বাড়ির কাছেই ওই ছেলেটির পরিবার বাস করত, এই হিসাবে ছেলেটির সাথে নিরঞ্জন দাসের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আর একটা কথা, ওই ছেলেটির মরদেহ কিন্তু তারা খুঁজে পায়নি। ছেলেটির পরিবার খুব খোঁজাখুঁজি করে, জাল নিয়ে জেলেদের দিয়ে তারা নদীতে খোঁজে, কিন্তু তারা কখনোই ছেলেটির মরদেহ কিন্তু খুঁজে পায়নি। এই ঘটনার বেশ কিছুদিন পরে ওই ছেলেটির বাবা যিনি ছিলেন, তিনি ছেলের মৃত্যু শোক সইতে না পেরে একদিন আত্মহত্যা করেন। তাদের বাড়ির কাছেই একটা পুরনো বটগাছের শেকড়ে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। প্রিয় লিসেনার্স, মূল ঘটনাটি ঘটে আরও কয়েক বছর পর। ওই এলাকায় ওই বেলে নদীর ওপারে আরেকটি গ্রাম ছিল। একদিন ওই গ্রামের একটি মুসলিম পরিবারে একটা ফুটফুটে ছেলে বাচ্চার জন্ম হয়। বাচ্চাটির নাম রাখা হয় রমজান আলী। বাচ্চাটি আর 8-10টা বাচ্চার মতোই স্বাভাবিকভাবেই বড় হচ্ছিল। একদিন হঠাৎ রমজান আলী তার নাম বলে নিমাই। তখন তার বয়স হবে 3 বা 3.5 বছরের মতো। লিসেনার্স, নিমাই ছিল ওই সেই ছেলেটির নাম যে ঝড়ের রাতে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে গেছিল এবং পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। রমজান যখন নিমাই বলে নিজের পরিচয় দিতে থাকে, সেটা আসলে তেমন কেউ গুরুত্ব দেয়নি। বাচ্চা ছেলে দুষ্টুমি বা খেলার ছলে হয়তো এমন বলছে, এটাই সবাই মনে করেন। এসব ভেবে ব্যাপারটা সবাই এড়িয়ে যায়। তো একদিন রমজান তার মা বাবাকে বলে যে আমার নাম আসলে নিতাই। তারপর তার বাবার নাম, তার মায়ের নাম, তার গ্রামের নাম এবং বোনদেরও সবার নাম তিনি একে একে বলে এবং অদ্ভুতভাবে সে বলে যে আমি আসলে বেলে নদীতে মাছ ধরতে এসে পানিতে পড়ে গেছিলাম। এসব কথা শুনে রমজানের পরিবার খুবই চমকে যায়। কোনো বাচ্চার পক্ষে তো এত নিখুঁত আর স্পষ্টভাবে এমন ঘটনা বর্ণনা দেওয়া সম্ভব না। তখন রমজানের পরিবার ভাবে যে জিন বা পিশাচ জাতীয় কোনো প্যারানর্মাল কিছু হয়তো রমজানকে পজেস্ট করেছে, তাই হয়তো রমজান এসব বলছে। তারা কি করে, তারা একজন কবিরাজ ডেকে আনে এবং রমজানকে দেখায়। কবিরাজ অনেকক্ষণ তার মতো করে রমজানকে পরীক্ষা নিরীক্ষা করে এবং তারপর তার পরিবারকে জানায় যে আপনাদের ছেলের সাথে জিন পরি বা এই জাতীয় প্যারানর্মাল কোনো সমস্যা আমি আসলে খুঁজে পাইনি। এই বলে কবিরাজ তার মতো করে চলে যায়। রমজান দিন দিন বড় হচ্ছে এবং বরাবরের মতো সে নিজেকে নিমাই বলেই পরিচয় দিচ্ছিল। এমনই একদিন সে তার বাড়ির ঠিকানা বলে এবং সে আরও বলে যে আমাকে আমার মায়ের কাছে দিয়ে আসো। তখন সবাই চিন্তা করে যে আসলে ব্যাপারটা কি, কেনই বা রমজান এসব বলছে। তখন রমজানের পরিবারের সবাই সিদ্ধান্ত নেয় যে তারা সবাই রমজানের দেওয়ার ঠিকানায় যাবেন। গিয়ে তারা দেখবেন যে আসলে রমজানের কথার কোনো ভিত্তি আছে কিনা, সত্যিই কি সে নিমাই, নাকি সব কিছুই তার মস্তিষ্কের নিজস্ব চিন্তা। প্রিয় লিসেনার্স, সত্যি সত্যি একদিন তারা আরও কিছু লোকজন সহ রমজানের দেওয়ার ঠিকানায় রওনা হলেন এবং অদ্ভুতভাবে রমজানের দেওয়ার ঠিকানায় সেই নিমাইয়ের বাড়ি খুঁজেও পায়। যখন রমজানকে তার আগের মা মানে নিমাইয়ের মা দেখতে পান, তিনি খুবই অবাক হয়ে যান। তিনি দৌড়ে এসে পাগলের মতো রমজানকে জড়িয়ে ধরেন এবং নিমাই নিমাই বলে কান্নাকাটি করেন। এমনকি নিমাইয়ে যারা বোন ছিল তারাও রমজানকে পেয়ে খুব কান্নাকাটি করে। ওই সময় রমজানের বয়স ছিল 4 বছরের মতো, আর নিমাই মারা গিয়েছিল 7 কি 8 বছর বয়সে। এই ঘটনার পরে সমস্ত গ্রামের মানুষ ভিড় জমায়
নিমাইয়ের বাড়িতে। এই ঘটনাটি সবার মুখে মুখে প্রচার হয়ে যায়। তখন সবার মনে একটাই প্রশ্ন, এটা কিভাবে সম্ভব? প্রিয় লিসেনার্স, আমরা যদি ধরি সেদিন নিমাই নদীতে পরেও বেঁচে গিয়েছিল, তাহলেও তার বয়স হবার কথা 12 বছরের মতো। কারণ সে যখন পানিতে পড়ে নিখোঁজ হয় তখন তার বয়স ছিল 7 কিংবা 8 বছর। আবার যদি ধরি যে রমজান মিথ্যা বলছে, তাহলেও প্রশ্ন থাকে যে এটুকু বাচ্চা কেনই বা মিথ্যা বলবে? আর ওই গ্রামের মানুষ এবং নিমাইয়ের পরিবার, তারা সবাই কিন্তু তাকে নিমাই বলেই মেনে নিয়েছিল। তো যখন এইসব রহস্য মানুষের মনে ঘুরপাক খেতে লাগলো, তখন ওই বাচ্চাটা, নিমাই বা রমজান যাই বলি, সে একটা ভয়ঙ্কর অদ্ভুত কথা সবাইকে বলে। নিমাই বলে যে সেদিন সে তার বাবার সাথে মাছ ধরার জন্য নদীতে যায়। সেদিন যখন তার বাবা তাকে নৌকার ছুঁয়ের ভেতরে রেখে মাছ ধরার কাজে ব্যস্ত ছিলেন, তখন সেই ঝড় বৃষ্টির রাতে নিমাই নদীর পানিতে কিছু সুন্দর অদ্ভুত চেহারার মানুষ দেখে। তারা তাকে নৌকা থেকে পানিতে নামায় এবং তাকে নিয়ে তারা পানিতে ডুব দেয়। তখন নিমাই দেখে হাজার হাজার মানুষ পানির নিচে। নিমাইয়ের কাছে মনেই হয় না যে সে পানির নিচে আছে। এক সময় নিমাই দেখে যে খুব সুন্দর চেহারার একজন মহিলা তার কাছে আসেন এবং নিমাইকে যারা নিয়ে এসেছিল তাদেরকে খুবই বকাবকি করেন যে কেন একে নিয়ে এসেছো, কেন এটা করলে এইসব। নিমাই তখন খুব কান্নাকাটি করে আর বলে যে আমি বাড়ি যাব, আমার মায়ের কাছে যাব। তখন ওই মহিলা বা যিনি ছিলেন সে বলে যে তোমাকে আমরা আবার ফেরত পাঠাবো। তারপর নিমাইয়ের আর কিছু মনে নেই। এই ঘটনা শুনে নিমাইয়ের 2 পরিবার সহই গ্রামবাসীরা সবাই খুবই অবাক হয়ে যায়। নিমাইয়ের আরও একটা অদ্ভুত ক্ষমতা ওই গ্রামের মানুষ কিছুদিনের মধ্যেই দেখতে পান। সেটা হলো নিমাই মানুষকে খুব অদ্ভুত ধরনের ভবিষ্যৎবাণী করত। সবাইকে না, কিছু কিছু মানুষকে সে ভবিষ্যৎবাণী বলে দিত এবং অদ্ভুত ব্যাপার, তার ভবিষ্যৎবাণী সবই ছিল সঠিক। নিমাই একদিন ওই গ্রামের মন্দিরের পুরোহিতের কাছে একটা কথা বলে। পুরোহিতের পরিবারের কিছু লোকজন ঢাকা শহরের দিকে থাকত। তখনকার দিনে যোগাযোগ ব্যবস্থা বলতে ছিল চিঠি বা টেলিগ্রাম, যা পৌঁছতে 4 থেকে 5 দিন বা ক্ষেত্র বিশেষে আরও বেশি সময় লাগত। তো নিমাই একদিন সেই পুরোহিতকে বলে যে আপনার মায়ের অবস্থা খুব একটা ভালো না, হয়তো খারাপ কিছু হতে পারে। নিমাইয়ের মুখে এই কথা শুনে ওই পুরোহিত ঢাকাতে চিঠি পাঠান। কিন্তু তার ঠিক 2 দিন পরেই তার পরিবারের লোকজন পুরোহিতের মায়ের মরদেহ নিয়ে আসে তাদের গ্রামে। এরকমই কিছু অদ্ভুত অদ্ভুত কথা নিমাই অনেককেই বলতো, যা কয়েকদিন পরে সত্যি সত্যি ঘটে যেত। একটা সময় পরে গ্রামের লোকজন নিমাইয়ের কাছে জানতে চায় যে নিমাই, তুমি এসব আগে থেকে কিভাবে জানো বা তুমি কিভাবে বুঝতে পারো? তখন নিমাই তাদের বলে যে আমি আসলে স্বপ্ন দেখি, আমি যাই স্বপ্ন দেখি আমি তাই আপনাদের বলি, এর বেশি কিছু না। তখন গ্রামের অনেকেই নিমাইয়ের কাছে ঝাড়ফুঁক করাতে আসতো। নিমাইকে এক প্রকার কবিরাজ ভাবতে শুরু করে গ্রামের লোকজন। আর নিমাইয়ের কবিরাজির পদ্ধতিও ছিল কিছুটা অদ্ভুত। আমরা সচরাচর যেটা দেখি যে কবিরাজরা পানি পড়া বা তাবিজ কবজ এমন কিছু দিয়ে চিকিৎসা করে থাকেন, কিন্তু নিমাই কি করে, গাছের পাতা ছিঁড়ে তাতে কিছু একটা বলে ফু দিত এবং সেটা গ্রামের মানুষদের দিয়ে দিত। আবার মানুষ ওটা খেয়ে সুস্থও হতো। নিমাইয়ের এই গাছের পাতা দিয়ে কবিরাজি করার ব্যাপারটা আশেপাশে 2-4 গ্রামে ছড়িয়ে পড়ে। দূর দূরান্তের গ্রামের মানুষ তার কাছে আসা শুরু করে তার এই
পাতা পড়া নেয়ার জন্য। প্রিয় লিসেনার্স, নিমাইয়ের বা রমজানের রহস্যময় আগমন কি পুনর্জন্ম ছিল, নাকি এর অন্য কোনো ব্যাখ্যা আছে? সেই বিষয়ে আমি পরবর্তী এপিসোডে আপনাদের জানাবো। এই ছিল আজকের এপিসোড। ঘটনাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।